আসসালামু আলাইকুম। আজকে পড়াবো অর্থনীতি প্রথম অধ্যায়, নবম অধ্যায়। নবম অধ্যায় লিখি সামগ্রী আয় ও ব্যয়। ঠিক আছে, নবম অধ্যায় কি পড়াবো? সামগ্রী আয় ও ব্যয়। এখানে প্রথম আছে লিখি সামগ্রী আয় কাকে বলে। আয় কাকে বলে? ঠিক আছে, আজকে পড়াবো কি সামগ্রী আয় কাকে বলবো। কাকে বলবো? সাধারণত কোনো নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর, কোনো দেশে যে পরিমাণ উপকরণ পাওয়া যায় এগুলো কাজে লাগিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন হয় এদের আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় সামগ্রিক আয়। ঠিক আছে, সহজভাবে বলি, কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, কোনো দেশে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা পাওয়া যায় এদের আর্থিক মূল্যের সমষ্টি বলা কি সামগ্রিক আয়। ঠিক আছে, তাহলে কি বললাম? কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, একটি দেশে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা পাওয়া যায় এদের আর্থিক মূল্যের সমষ্টি বলা কি সামগ্রিক আয়। অর্থাৎ আপনারা কি কোন দেশে হ্যাঁ F1 F2 F3 F4 ডট 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 আপ টু Xn পর্যন্ত দ্রব্য সামগ্রী উৎপাদন হয়, এদের বাজার মূল্য যথাক্রমে P1 P2 P3 P4 ডট 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 Pn পর্যন্ত। ঠিক আছে, বাজার মূল্য। তাহলে লিখি সামগ্রিক জাতীয় সামগ্রিক আয় হলো কি, তার সংখ্যা হলো y। তাহলে কি এটা কি বলবো? হ্যাঁ, কি এই দ্রব্যের P1 যোগ P2 যোগ P3 যোগ F3 যোগ P4 S4 যোগ ডট 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 Pn। তাহলে এদের সামগ্রিক আয় হবে কি এদের সমষ্টি, অর্থাৎ এই দ্রব্যের এর দাম হলো এর গুণফল, এই গুণফল হলো যোগফলের সমষ্টি। ঠিক আছে, তাহলে সামগ্রিক আয়কে আমরা কিভাবে লিখব? সামেশন অফ পি এক্স। পি এক্স, এখানে পি আই এক্স আই আই ইকুয়াল টু 1 আপ টু n। আই হলো সংখ্যা। তাহলে কি বলবো? কোনো নির্দিষ্ট সময়, সাধারণত একটি দেশে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করে তাদের আর্থিক মূল্যের সমষ্টি বলা হয় কি জাতীয় সামগ্রিক আয়। এই সামগ্রিক আয়কে তিন ভাবে দেখানো হচ্ছে। ঠিক আছে, এটা কি আয়ের দিক থেকে, ঠিক আছে, আর এটা কি উৎপাদনের দিক থেকে, আর এটা কি ব্যয়ের দিক থেকে। ঠিক আছে, ব্যয়ের দিক থেকে। আচ্ছা, এবার পড়ানো হবে কি সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণা। এবার কি বলবো কি সামগ্রিক আয় বিভিন্ন ধারণা। বিভিন্ন ধারণা লিখি। 1 নম্বর লিখি মোট জাতীয় উৎপাদন।
ঠিক আছে, মোট জাতীয় উৎপাদন। ইংরেজি বলবো গ্রোথ ন্যাশনাল প্রোডাক্ট, সংখ্যা বলবো কি জিএনপি। ঠিক আছে, জিএনপি সংখ্যা বলবো মোট জিএনপি। ঠিক আছে, তাহলে কি জিএনপি কাকে বলবো? কোন নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, কোন দেশে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করে এটির সমষ্টি বলা হয় কি মোট দেশের উৎপাদন। আর এই মোট দেশের উৎপাদনকে যখন অর্থের মাধ্যমে পরিমাপ করা হয় তখন তাহলে কি মোট জাতীয় আয় বলে, মোট জাতীয় আয় বলে, অর্থাৎ গ্রোস ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, গ্রোস ন্যাশনাল ইনকাম আয়। ঠিক আছে, তাহলে আবার বলতেছি মোট জাতীয় উৎপাদন কাকে বলবো? কোন নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, একটি দেশে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করে এদের সমষ্টি বলে কি মোট জাতীয় উৎপাদন। আর মোট জাতীয় উৎপাদনকে যখন অর্থের মাধ্যমে পরিমাপ করা হয় তখন বলা হয় কি মোট জাতীয় আয়। সঙ্গে বলবো কি জিএনআই। ঠিক আছে, আচ্ছা এবার পরে বলে কি মোট দেশের উৎপাদন কাকে বলে? ঠিক আছে, মোট দেশের উৎপাদন কাকে বলে? ঠিক আছে, ইংরেজি বলবো গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, সংখ্যা বলবো কি জিডিপি। সংখ্যা বলবো কি জিডিপি। তা আমরা ওই যে সবসময় বাজেটে সবসময় বলি কি জিডিপি জিএনপি, এই কথা সবসময় আছে। এই কথাগুলো প্রত্যেকটা নাগরিকের জন্য জানা অপরিহার্য। ঠিক আছে, মোট দেশের উৎপাদন কাকে বলবো? মোট দেশের উৎপাদন কাকে বলবো? কোন নির্দিষ্ট সময়, সাধারণত একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করে এদের আর্থিক মূল্যের সমষ্টি বলা কি মোট দেশের উৎপাদন। ঠিক আছে, আবার বলছি কোন নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর, একটি দেশে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করে এদের আর্থিক মূল্যের সমষ্টি বলে কি মোট জাতীয় উৎপাদন। অর্থাৎ বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭৪ বর্গ কিলোমিটার। অর্থাৎ এই সীমানার মধ্যে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদন হচ্ছে এটাকে বলছে মোট দেশের উৎপাদন। ঠিক আছে, মোট দেশের উৎপাদন। তাহলে মোট দেশের উৎপাদন তাহলে সূত্রটা কিভাবে বলবো? হ্যাঁ, মোট দেশের উৎপাদন সূত্রটা আমরা কিভাবে লিখবো? জিডিপি সমান লিখি কি বলবো সি প্লাস আই প্লাস জি। ঠিক আছে, সি প্লাস আই প্লাস জি। ঠিক আছে, যেখানে সি হলো কি ভোগ ব্যয়, আই হলো কি বিনিয়োগ ব্যয়, আর জি হলো কি সরকারি ব্যয়। ঠিক আছে, তাহলে কি মোট দেশের উৎপাদনের সূত্র নাকি জিডিপি সমান কি সি প্লাস আই প্লাস জি। অর্থাৎ তিন সেক্টর, কয়টা? তিনটা সেক্টর, কি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়। এই ব্যয় সমষ্টি বলা কি মোট দেশের উৎপাদন। ঠিক আছে, আচ্ছা। আর এর আগে আমরা কি বলছি জিএনআই।
ঠিক আছে, জিএনআই, জিএনআই অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম। তাহলে গ্রস ন্যাশনাল ইনকামের সূত্রটা আমরা কি বলবো? হ্যাঁ, জিএনআই কি বলবো? P1 ইনটু X1 যোগ P2 যোগ X2 আপ টু Pn ইনটু Xn। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কি বলবো? সামেশন অফ Pi Xi I ইকুয়াল টু 1 আপ টু n পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা আর যেখানে মানে কি I ইকুয়াল টু 1 2 থেকে n পর্যন্ত, আপ টু n পর্যন্ত। তাহলে জিএনআই সংখ্যার সূত্রটা লিখি, মানে কি যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করেন তার মূল্যের গুণফল আর এর সমষ্টিকে বলা কি জিএনআই। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম? সামগ্রী আয় আর জিএনআই একই। ঠিক আছে, তোমাদের মনে সংখ্যা যে জিএনআই আর সামগ্রী আয় হলো প্রায় একই। ঠিক আছে, আচ্ছা এবার আছে কি মোট এবার পড়াবো কি জিএনআই ও জিডিপি এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, জিএনআই ও জিডিপির মধ্যে পার্থক্য। এক নম্বর হলো পার্থক্য সংজ্ঞা হলো কি? এক নম্বর হলো সংজ্ঞা হলো কি জিএনআই কাকে বলবো? কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করে এদের আর্থিক মূল্যের সমষ্টি বলে কি জিএনআই। অর্থাৎ বাংলায় বলবো মোট জাতীয় আয়। আর মোট দেশ উৎপাদন কাকে বলবো? কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কোনো দেশে ভৌগোলিক সীমা রেখার মধ্যে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করে এদের আর্থিক মূল্যের সমষ্টি বলবো কি মোট দেশীয় উৎপাদন, অর্থাৎ কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এক নম্বর পার্থক্য সংজ্ঞা। দুই নম্বর লিখি দেশের নাগরিক বিদেশে যদি কর্মরত থাকে তাদের অর্থনৈতিক অবদান কি জিএনআই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। কি বলছি? দেশের নাগরিক বিদেশে যদি কর্মরত থাকে তার অর্থনৈতিক অবদান জিএনআই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু অন্তর্ভুক্ত করা হবে না কি জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। আবার দেশের মধ্যে বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত থাকে, ঠিক আছে, দেশের মধ্যে বিদেশি নাগরিক অন্তর্ভুক্ত আছে তার অর্থনৈতিক অবদান, ঠিক আছে, জিএনআই মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। ঠিক আছে, মোট দেশের জন্য। যেমন এই যে বাগবাড়ি শহীদ জিয়া গ্রাম হাসপাতালে, ঠিক আছে, বাগবাড়ি শহীদ জিয়া গ্রাম হাসপাতালে জার্মান থেকে, ইংল্যান্ড থেকে, ঠিক আছে, ফ্রান্স থেকে, বিভিন্ন দেশ থেকে ডাক্তাররা এসে এই বাগবাড়ির মানুষকে সেবা শুশ্রূষা দেয়, ঠিক আছে, তার যে অর্থনৈতিক অবদান মোট দেশীয় উৎপাদনের মধ্যে ধরা হবে নাকি জিএনআই মধ্যে, অর্থাৎ জাতীয় আয়, মোট জাতীয় আয়ের মধ্যে ধরা হবে না। ঠিক আছে, আবার যদি বাংলাদেশের নাগরিক কি বিদেশে কর্মরত, অর্থাৎ মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, আমেরিকা, ফ্রান্স, এই যে বিভিন্ন দেশে অবদান আছে তাদের যে অর্থনৈতিক অবদান তার মধ্যে ধরা হবে কি জিএনআই মধ্যে ধরা হবে, কিন্তু জিডিপির মধ্যে ধরা হবে না। ঠিক আছে, আচ্ছা আর কি জিএনআই ধারণাটা কি বড়, কি জানে এটা দেশে এবং দেশের বাইরে অন্তর্ভুক্ত করতে কিছু, ঠিক আছে, এই কারণে এই ধারণাটা বড়। আর জিডিপি ধারণাটা কি ছোট, কি জানে এটা শুধুমাত্র ওই দেশে ভৌগোলিক সীমার মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য এই ধারণাটা কি ছোট। আর এর মানে কি মোট দেশের উৎপাদন মান নির্ণয় করাটা সহজ, কি জানে এটা দেশের মধ্যে অন্তর্ভুক্ত। আর জিএনআই মান নির্ণয় করাটা নাকি কঠিন, কি জানে এটা দেশের এবং দেশের বাইরে অন্তর্ভুক্ত বলে এর মান নির্ণয় করাটা কঠিন। ঠিক আছে, আচ্ছা এবার আছে কি
ইংরেজি বলবো নেট ন্যাশনাল ইনকাম, সংখ্যা বলবো NNI। ঠিক আছে, NNI। তাহলে NNI কিভাবে করবো? NNI তোমার লিখি GNI বিয়োগ হয় ক্ষতি জনিত ব্যয়। তাহলে কি বলবো? কোন নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করে এর আর্থিক মূল্যকে আমরা বলবো কি? মোট জাতীয় আয়। এর মোট জাতীয় আয় অর্জন করতে যে কিছু ক্ষয়ক্ষতিজনিত ব্যয় থাকে, এই ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যে ব্যয় থাকে তাকে বলে কি? নিট জাতীয় আয়। অর্থাৎ নিট মানে কি? সলিড, এর মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে মাপ সঠিক। ঠিক আছে, মাপ সঠিক, এটা কি? এর মধ্যে কোনো ভেজাল নাই, এই জন্য লিখি নিট জাতীয় আয়। ঠিক আছে, আচ্ছা। এবার বরাবর কি? হ্যাঁ, এবার আমরা কি? নিট দেশীয় উৎপাদন। নিট দেশীয় উৎপাদন কাকে বলবো? NDP। NDP, ঠিক আছে, NDP GDP বিয়োগ কি? ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, ওই একই সংজ্ঞা। ঠিক আছে, আমি এদের মধ্যে পার্থক্যটা করতে হবে। ঠিক আছে, পার্থক্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার আছে কি? মাথা পিছু আয় কাকে বলে? পার ক্যাপিটা ইনকাম। মাথা পিছু আয়, মাথা পিছু আয়। ঠিক আছে, মাথা পিছু আয় কাকে বলবো? অর্থাৎ মাথা পিছু আয় কাকে বলবো? একটা দেশে যে পরিমাণ আয় হয় সেই আয়কে সেই দেশে প্রাপ্ত জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে বলে কি? মাথা পিছু আয়। এই আয়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শুরু করে দেশের ফকির মিসকিন, নবজাত শিশু, ঠিক আছে, সবাই এই মাথা পিছু আয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে কি বলবো? মাথা পিছু আয় কি বলবো? তাহলে একটা দেশের মোট জাতীয় আয়। ঠিক আছে, একটা দেশের মোট জাতীয় আয় অর্থাৎ নির্দিষ্ট সময়। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট সময় মোট জাতীয় আয়। ওই সময়, ঠিক আছে, মোট জনসংখ্যা, এটা লিখি মাথা পিছু আয়ের সংখ্যা। ঠিক আছে, ওই সময় কি? ওই সময় মোট জনসংখ্যা। তাহলে কি? ওই সময়, ওই নির্দিষ্ট সময় মোট জাতীয় আয় ভাগ ওই সময় মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে যে আয় পাওয়া যায় এটাকে বলবো কি? মাথা পিছু আয়। ইংরেজিতে বলবো পার ক্যাপিটা ইনকাম। এবার কি? এবার বলবো কি? ব্যক্তিগত আয় কাকে বলে? পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয়। এবার বলবো কি? ব্যক্তিগত আয়, ব্যক্তিগত আয়। ঠিক আছে, ইংরেজি বলবো পার্সোনাল। মানুষ যা আয় করে তার আয় সম্পূর্ণটা সে কি করতে পারে? ভোগ করতে পারে না। আয়ের কিছু অংশ কি সরকারকে কর বা খাজনা হিসাবে প্রদান করতে হয়। এই কর খাজনা প্রদান করার পরে যে আয়টা থাকে এটাকে বলবে কি? ব্যয়যোগ্য আয়। যেমন আমাদের বেতন হলো কত? মাসে কি? 30,000 টাকা। সরকারকে বছরে 10,000 টাকা ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, সরকারকে বছরে 10,000 টাকা ট্যাক্স দিতে হবে। তারপরে কি? প্রতি মাসে এই যে এই বেতন তুলতে যায় 10 টাকা রেভিনিউ স্ট্যাম্প দিতে হয়।
তাহলে ওই যে 10,000 টাকা আর কি প্রতি মাসে 10,000 রেভিনিউ স্ট্যাম্প, এই আয় বাদ দিয়ে, ঠিক আছে, অর্থাৎ বছরে কি 10,000 টাকার ট্যাক্স, এই 10,000-কে 12 দিয়ে ভাগ করবো, ভাগ করে যেটা আসবে সেটা হলে 1 মাসের ট্যাক্স। আর সেই সাথে এই টাকার তার যে বাদ থাকবে, এই যে থাকবে সেটা লেখে আমার হলো ব্যয়যোগ্য আয়। হ্যাঁ, আরো সহজ করে বলি, ঠিক আছে, যেমন ধরো লেখি আমাদের বছরে 12,000 টাকা ট্যাক্স দিতে হয়, ঠিক আছে, 12,000 টাকা ট্যাক্স হয়, তাহলে মাসে আমাকে কত 1,000 টাকা ট্যাক্স, ঠিক আছে, 1,000 টাকা ট্যাক্স। তাহলে আমার বেতন এখন কত 30,000 টাকা, আমার বেতন কত 30,000 টাকা, 30,000 টাকা বেতন তুলতে যা, ঠিক আছে, সরকারকে আমি ট্যাক্স দেই কত 1,000 টাকা, ঠিক আছে, 1,000 টাকা, আর প্রতি মাসে রেভিনিউ স্ট্যাম্প দেই কত 10 টাকা, ঠিক আছে, 10 টাকা, তাহলে 30,000 বিয়োগ 20,000, তাহলে 10,000 10 টাকা। এই যে অঙ্কগুলো যে থাকলো এটাই লেখা আমার হলো ব্যয়যোগ্য আয়। আচ্ছা, এবং ব্যয়যোগ্য আয়, ঠিক আছে। এবার আছে কি জাতীয়, এবার পরে আছে কি ব্যক্তিগত আয় এবং ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য, ঠিক আছে। ব্যক্তিগত আয় কি, মানুষ যা আয় করে তার সম্পূর্ণ লেখি ব্যক্তিগত আয়। আর মানে কি এই ব্যক্তিগত আয় সে সম্পূর্ণ সে নিজের জন্য ভোগ করতে পারে না, আর ব্যয়যোগ্য আয় লেখি সে সম্পূর্ণ নিজের ভোগের জন্য ব্যয় করতে পারে, ঠিক আছে, নিজের ভোগের জন্য সে ব্যয় করতে পারে। আচ্ছা, এবারে পরে লিখি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, ঠিক আছে, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হলো তিনটা, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হলো তিনটা: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, তিন হলো কি ব্যয় পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টা? তিনটা। এক হলো কি উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি কাকে বলবো? কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তাদের আর্থিক মূল্য হিসাব করে মোট জাতীয় আয় পরিমাপ করা হয়। কথা বুঝাইতে পারছি? অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন হয়, ঠিক আছে, এদের আর্থিক মূল্যের হিসাব করে জাতীয় আয় পরিমাপ করা হয়। অর্থাৎ একটা দেশে X1, X2, X3 আপ টু X পর্যন্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়েছে। এদের মূল্য P1, P2, P3, ঠিক আছে, আপ টু Pn পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে কি, তাহলে জাতীয় উৎপাদন পদ্ধতি মানে কি, জাতীয় পরিমাপ লিখি y ইকুয়াল টু কি x1 x2 yes sir, এলা yes sir। আচ্ছা, তাহলে উৎপাদন পদ্ধতি যখন জাতীয় আয় পরিমাপ করব তখন কতগুলো চিনি অত্যন্ত সতর্কতার সহিত খেয়াল রাখব। কি, মাধ্যমিক ও প্রাথমিক দ্রব্য এটা হিসাব করা যাবে না। মাধ্যমিক ও দ্রব্য শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য সামগ্রী, যেমন আমরা শার্ট পরি, ঠিক আছে, এই শার্টটা কই থেকে আছে? তুলা, সুতা, কাপড়, তারপর শার্ট। তাহলে এই যে প্রাথমিক, এই যে চূড়ান্ত দ্রব্য, এগুলো কি হিসাব করা যাবে না। কি হিসাব করতে হবে? চূড়ান্ত দ্রব্য সামগ্রী হিসাব করতে হবে।
আচ্ছা, তারপরে কি আর্থিক মূল্যে বিনিময় হয় না এমন সব দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম কি জাতীয় আয়ের কি বাদ দিতে হবে। ঠিক আছে, যেমন আর্থিক মূল্য, যেমন আমার মা আমাকে খাওয়ায়, রান্না করে খাওয়ায়। ঠিক আছে, আমার মা কি করে, আমাকে রান্না বান্না করে খাওয়ায়। ঠিক আছে, আমি ছেলে মেয়েদেরকে খেদমত করি, এগুলো অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য নয়, কিন্তু এদের মূল্য আছে, এদের মূল্য আছে, কিন্তু ইকোনমিক্সে, অর্থনীতিতে এর মূল্য নাই। কি জন্য? এটা জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। আচ্ছা, তারপরে কি বিদেশ থেকে অর্জিত আয় যোগ করতে হবে। বিদেশ থেকে কি করতে হবে? অর্জিত আয় যোগ করতে হবে। আর বিদেশি পাওনা এটা কি বাদ দিতে হবে। বিদেশি যে পাওনা এটা কি বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাই হলো কি জাতীয় আয়ের উৎপাদন পদ্ধতির হিসাব। ঠিক আছে, এবারে কি ব্যয় পদ্ধতি, আয় পদ্ধতি। এটা কি আয় পদ্ধতি। আয় পদ্ধতি কাকে বলবো? আয় পদ্ধতি কাকে বলবো? আমরা জানি উৎপাদনে চারটি উপাদান। উৎপাদন কয়টি উপাদান? চারটি। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি থেকে কি খাজনা, শ্রম থেকে মজুরি, মূলধন থেকে সুদ এবং সংগঠন থেকে কি পাই? মুনাফা। এই যে আয়গুলো যোগ করি যে আয় হয় এর সমষ্টিকে বলে কি আয় পদ্ধতি। কথা বুঝাইতে পারছি? উৎপাদনের চারটি পদ্ধতি। কয়টি? ভূমি, শ্রম, মূলধন। ভূমি থেকে খাজনা, শ্রম থেকে মজুরি, মূলধন থেকে সুদ এবং সংগঠন থেকে কি পায়? মুনাফা। এই যে এগুলো যোগ করে যে আয় হয় এটা হলো কি আয় পদ্ধতি। আর পৃথিবীতে উন্নত দেশ যেমন আমেরিকা, জাপান, এইসব দেশে হ্যাঁ জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে এরা আয় পদ্ধতি ব্যবহার করে। কি জানে? আয় পদ্ধতি এই হিসাব করলে, জাতীয় আয় পরিমাপের সময় আয় পদ্ধতি হিসাব করলে এই পরিমাপটা নির্ভুল এবং সঠিক হয়। ঠিক আছে, আমরা জানি পৃথিবীর প্রতিটা দেশ বাজেট প্রণয়ন করে। এই বাজেট প্রণয়ন করতে যায় কই থেকে আছে? জাতীয় আয় তাদের অপরিহার্য। জাতীয় আয়ের হিসাব যদি ঠিক থাকে তাহলে যাদের বাজেট প্রণয়নে তত নির্ভুল ও শুদ্ধ হবে। হ্যাঁ, এই জন্য জাতীয় আয় পরিমাপটা শুদ্ধ ও হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? কি আয় পদ্ধতি হলে কি সংজ্ঞা লিখি? হ্যাঁ, সামেশন অফ কি হ্যাঁ কি মূলধন কি ভূমি, ভূমির হলো কি খাজনা। ঠিক আছে, ভূমির হলো কি খাজনা, ভূমির খাজনা, খাজনা। তারপর কি শ্রমের হলো মজুরি, সামেশন। তারপর মূলধনের হলো কি সুদ, সামেশন হলো কি সংগঠনের হলো কি মুনাফা। ঠিক আছে, সংগঠনের কি মুনাফা। ঠিক আছে, সংগঠনের কি মুনাফা। ঠিক আছে, সংগঠনের কি জাতীয় আয় মানে কি খাজনার সমষ্টি, মজুরির সমষ্টি, সুদের সমষ্টি এবং মুনাফার সমষ্টি লিখি এর লিখি আয় পরিমাপ। এই জাতীয় আয় এই পদ্ধতি, আয় পদ্ধতি হিসাব করার সময় ঠিক আছে কতগুলো জিনিস অত্যন্ত সতর্কতার সহিত খেয়াল রাখবেন। যেমন কি হস্তান্তর পাওনা এই জাতীয় আয় পদ্ধতি যখন হিসাব করতে এর অন্তর্ভুক্ত করা যাবে না। হস্তান্তর পাওনা কি? যেমন কি অবসর ভাতা, বেকার ভাতা, ভিক্ষুকের ভিক্ষা এর নাকি হস্তান্তর পাওনা অন্তর্ভুক্ত। ঠিক আছে, অর্থের মাধ্যমে বিনিময়যোগ্য নয় এমন দ্রব্য সামগ্রী কি জাতীয় আয় হিসাবের অন্তর্ভুক্ত করা যাবে না। ঠিক আছে, তারপরে কি চূড়ান্ত দ্রব্য সামগ্রী হিসাব করতে হবে। ঠিক আছে, এখানে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিতে হবে। যেমন আমি এই শার্টটা পরছি, ঠিক আছে, এই শার্ট যখন দোকান থেকে কিনছি তখন কি হয়েছে কি এক গজ টেইলারে গেলাম, অর্থাৎ দর্জির কাছে গেলাম, যে বললাম যে কি আমি একটা শার্ট বানাবো। ঠিক আছে, কতখানি কাপড় লাগছে? তখন কি বললাম যে কি শার্ট বানাবেন? ফুল শার্ট। তাহলে এক গজ 14 কিলো শার্ট কিনছি। তাহলে শার্ট এক গজ 14 কিলো শার্ট কিনছি, কিনা টেইলারকে বানাতে দিচ্ছি। ঠিক আছে, টেইলার আমার শার্ট বানাচ্ছে। এখন আমার মনে কৌতূহল হলো যে আমার এই শার্টের কাপড় দর্জিতে কাপড় দিয়ে দিলাম, ঠিক আছে, এর মধ্যে কি এক গজ 14 কিলো কাপড় আছে কিনা?
ঠিক আছে, আর দেখলাম মাপে দেখি যে আমার শার্ট আছে কত 1 গজ 10 গ্রাম। ঠিক আছে, তাহলে কি 4 গিরা কাপড় কি দর্জি মেরে খাইছে? ও মেরে খায়নি। কি জানে এখানে অপচয়জনিত ব্যয়। যেমন এই যে শার্টের পকেট, এই পকেটটা কাটছে, এই কলারটা কাটছে, এগুলো কাটছে, এইগুলো কেটে যে কি করছে 4 গিরা কাপড় আমার অপচয়জনিত ব্যয় হিসেবে চলে গেছে। আমার এখন শার্টটা হলো কত 1 গজ 10 গিরা। এই 1 গজ 10 গিরা হলো কি আমার হলো কি চূড়ান্ত দ্রব্য সামগ্রী। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এটা হলো কি চূড়ান্ত দ্রব্য সামগ্রী হিসাব করতে হবে। তাহলে আয় পদ্ধতি যখন হিসাব করব তখন আমরা কি করব, অপচয়জনিত ব্যয় এর মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, চূড়ান্ত দ্রব্য সামগ্রী। তারপরে কি বিদেশ থেকে অর্জিত আয় এটা অন্তর্ভুক্ত করতে হবে, আর বিদেশি পাওনা থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, আর অনুৎপাদনশীল খাতে ঋণ কি এই জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা যাবে না। যেমন বাগবাড়ি শহীদ জিয়া কলেজ, ঠিক আছে, কি বাগবাড়ির অগ্রণী ব্যাংক থেকে, ঠিক আছে, ঋণ নিচ্ছে, ঋণটা ফুলের বাগান বানাইছি, ঠিক আছে, আমক ফুলের বাগান বানাইছি, ঠিক আছে, তাই এটা কি অনুৎপাদনশীল খাতে ঋণ। এই ঋণ থেকে এর কিছু এটা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এবার কি ব্যয় পদ্ধতি কাকে বলেন? ঠিক আছে, ব্যয় পদ্ধতি কাকে বলবো? হ্যাঁ, কোন নির্দিষ্ট সময়, ঠিক আছে, একটা দেশে যে পরিমাণ ব্যয় হয় তাদের সমষ্টি বলে কি ব্যয়। ঠিক আছে, যে পরিমাণ ব্যয় হয় তাকে বলে কি ব্যয়। এই ব্যয় পদ্ধতি 3 ভাগে ভাগ করা আছে, দ্বিখাত, ত্রিখাত, চতুর্থ খাত। ঠিক আছে, দ্বিখাত, ত্রিখাত, চতুর্থ খাত। আচ্ছা, এই ব্যয় পদ্ধতিতে কয় ভাগে বিভক্ত করেছে? হ্যাঁ, 3 ভাগ। অর্থাৎ ব্যয় পদ্ধতি P প্লাস I, ঠিক আছে, P প্লাস I এটা দ্বিঘাত, এটা কি দ্বিঘাত। তাহলে আমরা কি করছি, P ইকুয়াল টু কি, যেখানে P ইকুয়াল টু কি ভোগ ব্যয়, আর I হলো কি বিনিয়োগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, এটা হলো দ্বিঘাত। আর ত্রিঘাত হলো কি P প্লাস I প্লাস G, এটা হলো ত্রিঘাত। আর চতুর্থ ঘাত হলো কি P প্লাস I প্লাস G প্লাস H মাইনাস M, ঠিক আছে, H প্লাস M। ঠিক আছে, যেখানে যেখানে H হলো কি রপ্তানি, রপ্তানির পরিমাণ, আর M হলো কি আমদানির পরিমাণ, M হলো কি আমদানির পরিমাণ। ঠিক আছে, আমদানির পরিমাণ। ঠিক আছে, আচ্ছা, আর ত্রিঘাত হলো কি T প্লাস I প্লাস G, G হলো কি সরকারি ব্যয়। আর চতুর্থ খাত এটা কি কয় খাত? 4 খাত। চতুর্থ খাত, চতুর্থ খাত হলো কি আমদানি রপ্তানি যোগ হবে। এখানে কি আমদানিতে রপ্তানিতে বেশি হয় তার দেশ হলো কি উদ্বৃত্ত, আর রপ্তানিতে আমদানি বেশি হয় তার দেশ হবে কি ঘাটতি, আন্তর্জাতিক মার্কেটে কি ঘাটতি হবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই যে ব্যয় পদ্ধতি যখন হিসাব করব তখন কি হবে কি কতগুলো জিনিস কি অত্যন্ত সতর্কতার সহিত খেয়াল করব। কি চূড়ান্ত দ্রব্য সামগ্রী হিসাব করব, ঠিক আছে, চূড়ান্ত দ্রব্য সামগ্রী হিসাব করব, পরোক্ষ কর বাদ দিতে হবে, ঠিক আছে, অপচয় কর বাদ দিতে হবে, শ্রম ব্যতীত, ঠিক আছে, দ্রব্য সামগ্রী ও সেবা পাওয়া যায় তা বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন জাতীয় আয় পরিমাপে সমস্যা। জাতীয় আয় পরিমাপের সমস্যা লিখি, 1 নম্বর সবচেয়ে বড় সমস্যা লিখি দ্বৈত গণনা সমস্যা। ঠিক আছে, জাতীয় আয় পরিমাপের সমস্যা সবচেয়ে বড় সমস্যা লিখি দ্বৈত গণনা। ঠিক আছে, জাতীয় পরিমাপ অর্থাৎ সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, সবচেয়ে বড় সমস্যা লিখি দ্বৈত গণনার সমস্যা। তাহলে একই দ্রব্য বারবার যদি হিসাব করা হয় তাকে বলা হয় কি, মানে একই দ্রব্য 2 বার যদি গণনা করা হয় তাকে বলে দ্বৈত গণনা। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে কি একই দ্রব্যে বারবার গণনা করা হয়। যেমন কি এই যে কিছুক্ষণ আগে বললাম শার্টটা তৈরি হয় কিভাবে, তুলা, সুতা, কাপড় ও শার্ট। এরা যদি প্রত্যেকটাতে হিসাব করি তাহলে বাংলাদেশি
ঠিক আছে, অর্থাৎ তথা পৃথিবীতে হিসাবটা অনেক বড় হয়ে যায়। ওই জন্যে জাতীয় আয় পরিমাপের সবচেয়ে বড় সমস্যা নাকি দ্বৈত গণনা। যেমন বাংলাদেশে চালের হিসাব যদি করে, আবার ধানেরও যদি হিসাব করে, তাহলে কি সমস্যা, হিসাবে গড়মূল দেখা যাবে। কারণ চাল থেকে, ধান থেকেই তো চাল আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হিসাব করতে হবে, চালের হিসাব করবে, চূড়ান্ত দ্রব্য সামগ্রী কি চাল, চাল থেকে আমরা বছরে কত কম চাল, তাহলে এই চালের যখন হিসাব করব, তাহলে দেশের কি 17 কোটি মানুষের কতখানি চাল লাগবে। আমরা ধানেরও যদি হিসাব করি, আবার চালেরও যদি হিসাব করি, তাহলে কি হিসাবের গরমিল হবে। আর সেখানে জাতীয় আয়ের অঙ্কটা অনেক বড় হবে। আর জাতীয় আয় যখন অঙ্ক পরিমাপ বড় হবে, তখন বাজেট প্রণয়নে তখন সঠিক ভুল হবে, নির্ভুল হবে না। আচ্ছা, তারপরে কি সঠিক তথ্য ও উৎপাদের অভাব। জাতীয় আয়ের সবচেয়ে বড় সমস্যা কি, সঠিক তথ্য উৎপাদন। অর্থাৎ বাংলাদেশের কত মন চাল, কত মন ধান, ঠিক আছে, কড়ি তরকারি, হাঁস মুরগি, ঠিক আছে, কতখানি উৎপাদন হবে, এই সঠিক তথ্যের বড়ই অভাব। আর এই তথ্যের অভাবের কারণে জাতীয় আয় পরিমাপটা সঠিক হয় না। আচ্ছা, তারপরে কি কম গণনাজনিত সমস্যা, ঠিক আছে। অর্থাৎ কেউ বেশি বলে, কেউ কম বলে। কারো কেউ বলে এই কয় মন ধান পাইছি, বেশি বেশি কেউ বলে, আবার কেউ বলে হ্যাঁ ধানই হয়নি, ঠিক আছে। এই যে কম বেশি গণনার কারণে কি জাতীয় আয় পরিমাপে সমস্যা দেখা যায়, ঠিক আছে। তারপরে কি হস্তান্তর পাওনা, ঠিক আছে। হস্তান্তর পাওনা কি করে, জাতীয় আয়ের ভিতরে যে অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে, তাহলে হিসাব ঠিক হয় না, ঠিক আছে। যেমন কি হস্তান্তর, যেমন একজন ভিক্ষুক ভিক্ষা করে, এটা ভিক্ষুকের ভিক্ষা, এটা হস্তান্তর অন্তর্ভুক্ত। সে মানে কোন দিন কত আয় করবে সেটা সঠিক নির্ধারণ। তাহলে এটা যদি জাতীয় অন্তর্ভুক্ত হয়, তাহলে কি হিসাব ঠিক হবে না। এইগুলো কি জাতীয় আয় পরিমাপের সমস্যা, ঠিক আছে। এবার হচ্ছে কি জাতীয় আয় পরিমাপের গুরুত্ব। এবার কি বরাবর জাতীয় আয় পরিমাপের গুরুত্ব। পৃথিবীর প্রতিটা দেশে বাজেট প্রণয়ন করা হয়, ঠিক আছে। এই বাজেটটা আছে কই থেকে, সে দেশে জাতীয় আয় থেকে। জাতীয় আয় যত ঠিক, সে দেশে বাজেট প্রণয়ন তত ঠিক, এবং এর কার্যকারিতা এবং এর বাস্তবায়ন তত সহজ। এই জন্যে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব অপরিসীম। কি জাতীয় আয়ের মাধ্যমে, ঠিক আছে, একটা দেশের অর্থনীতি মাপকাঠি পরিমাপ করা হয়, ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশের অবস্থা কেমন, ইন্ডিয়ার অবস্থা কেমন, পাকিস্তানের অবস্থা কেমন, কানাডার অবস্থা কেমন, এই পরিমাপ করা হয় কি জাতীয় আয়ের মাধ্যমে। আচ্ছা, তারপরে কি অর্থনৈতিক অগ্রগতির হার, ঠিক আছে। অর্থাৎ অগ্রগতি কতক্ষণ আগাচ্ছি না পিছাচ্ছি, ঠিক আছে, আগানো পিছানো, এই আগাইতে পারি, এটা কার মাধ্যমে পরিমাপ করছি কি জাতীয় আয়ের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুটো যখন জানবো, কি জানলাম, অর্থনৈতিক অবস্থা আর অর্থনৈতিক অগ্রগতির হার, এটা যখন জানবো, তখন আমরা সহজেই বুঝতে পারবো আরেক দেশের সাথে আমাদের দেশি তুলনা করতে হবে। অর্থাৎ ওরা কত উঁচু আর ওরা কত নিচু, আর আমরা কত নিচু, আমরা কত উঁচু, ঠিক আছে। আচ্ছা, জাতীয় আয় কি করে, কি একটা দেশের জীবনযাত্রার মান নির্দেশক করে, ঠিক আছে। একটা দেশের জীবনযাত্রার মান নির্দেশ করে, ওই দেশটা উঁচু না নিচু, ওদের শিক্ষার হার কেমন, ওদের স্বাস্থ্য কেমন, ওদের স্বাস্থ্যের পিছনে ব্যয় কত, ঠিক আছে। আচ্ছা, যেমন ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, ঠিক আছে, এইসব দেশে, ঠিক আছে, স্বাস্থ্যের খাতে প্রচুর ব্যয় বাজেট বরাদ্দ, কি জানে, তাদের আয় বেশি, আয় বেশি বলে তাদের ওখানে বরাদ্দ বেশি। আর আমাদের দেশে কি আয় কম, এই স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বরাদ্দ অতি নগণ্য, ঠিক আছে। সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে অনেক, কিন্তু আর এটা বিচার করেন না কি বাংলাদেশের 17 কোটি জনগণ, তাহলে 17 কোটি জনগণের শিক্ষা প্রদান করতে কত টাকা লাগবে, ঠিক আছে। এই 17 কোটি জনগণের শিক্ষার মানে স্বাস্থ্য খাতে ব্যয় করতে কত টাকা লাগবে, ঠিক আছে। দেখা যায় অঙ্ক কিন্তু বড়, আসলে অঙ্ক অত বড় না, ঠিক আছে, অঙ্কের অনুপাতটা অনেক কম, ঠিক আছে। তারপরে কি জীবনযাত্রা মান নির্দেশক বললাম। তারপরে কি জাতীয় আয় পরিমাপের, ঠিক আছে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো কি অর্থনৈতিক পরিকল্পনা ও বাস্তবায়ন করা সম্ভব,
আমার জাতীয় আয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, আমি অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একটা দেশ, হ্যাঁ, জাতীয় আয়ের উপর নির্ভর করে কি করবে? অর্থনৈতিক পরিকল্পনা করে। এই পরিকল্পনা অনুসারে তারা কি বাস্তবায়ন করে দেশকে তারা এগিয়ে নিয়ে যায়। কথা বুঝাইতে পারছি? আচ্ছা। তাহলে আজকে এই পর্যন্ত পড়া থাকলো, ঠিক আছে। আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় পড়লাম। কি অধ্যায় পড়লাম? সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয়। এখান থেকে কি পড়ছি? হ্যাঁ, এখান থেকে আমরা পড়ছিল কি পড়ছি? সামগ্রিক আয় কাকে বলেন? ঠিক আছে, সামগ্রিক আয়ের, ঠিক আছে, তিনটি ধারণা আছে: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। তারপরে আমরা পড়তে দেখি মোট জাতীয় উৎপাদন কাকে বলেন, মোট দেশের উৎপাদন কাকে বলেন, এদের মধ্যে পার্থক্য। তারপরে কি মোট জাতীয় আয় কাকে বলেন, মোট দেশের আয় কাকে বলেন, এদের মধ্যে পার্থক্য। তারপর আমরা পড়তে দেখি নিট জাতীয় আয় কাকে বলেন আর নিট দেশের আয় কাকে বলে, এদের মধ্যে পার্থক্য। তারপর আমরা পড়ে কি মাথাপিছু আয় কাকে বলেন। তারপর আমরা পড়তে লিখি ব্যয়যোগ্য আয় কাকে বলেন। ঠিক আছে, ব্যক্তিগত আয় আর ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য কি। তারপর আমরা পড়লাম কি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। ঠিক আছে, জাতীয় আয় পরিমাপ পদ্ধতি তিনটা: আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি। এই তিনটার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কি আয় পদ্ধতি। কারণ আয় পদ্ধতিতে পরিমাপ যদি করা হয় তাহলে জাতীয় আয় হিসাবটা সঠিক ও নির্ভুল হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা বললাম কি জাতীয় আয় পরিমাপে সমস্যা। ঠিক আছে, জাতীয় আয় পরিমাপে সমস্যা। তারপরে আমরা পড়ছিলাম কি একটা দেশে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব। কেন জাতীয় আয় পরিমাপের গুরুত্ব কি? ঠিক আছে, কারণ একটা দেশে বাজেট প্রণয়ন করে প্রতি বছর, বাজেট প্রতিটা দেশ বাজেট প্রণয়ন, এই বাজেটটা আসে কই থেকে? জাতীয় আয় থেকে। জাতীয় আয় যত নির্ভুল, বাজেট প্রণয়ন যত সঠিক এবং তার কার্যকারিতা ও বাস্তবায়ন তত ঠিক। এই জন্য জাতীয় আয় পরিমাপের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, আজকে পরিস্থিতি থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যের বিধি নিয়ম মেনে চলবে। হ্যাঁ, এই বলে আজকে আমার মতো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।